তো হ্যালো সিএফসিয়ান, চলন ও অঙ্গ চালনার ছন্দময় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসে এই অধ্যায়ের যতগুলো ছন্দ হওয়া সম্ভব সেগুলো শিখব, প্লাস এক্সট্রা ইনফো যেগুলো আছে, আজাইরা কোনো এক্সট্রা ইনফো না, যেগুলো অলরেডি বিভিন্ন ইউনিভার্সিটিতে আসছে সেগুলো শেখার চেষ্টা করব। তো ক্লাসটা শুরু করার আগে কিছু কথা বলতেই হয় যে তোমাদের মধ্যে অনেকের একটা কমন টেন্ডেন্সি আছে বা একটা সাধারণ প্রবণতা আছে যে সব কিছুর জন্যই ছন্দ ব্যবহার করা। এটা পুরাপুরি একটা রং অ্যাপ্রোচ আমি মনে করি। কারণ তুমি যদি সব কিছুর জন্যই ছন্দ ব্যবহার করতে যাও, তাহলে কোনটার জন্য কি ছন্দ ব্যবহার করছিলা সেটাই মনে থাকবে না। তো পরে দেখা যাবে যে কোনটার জন্য কোন ছন্দ ব্যবহার করছো সেইটা মনে রাখার জন্য আবার নতুন ছন্দ বানাইতে হবে। তা আমার কাছে যেগুলা ছন্দ আছে, মানে আমার কালেকশনে যেগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব, সবগুলাই আমি দিয়া দিব। তবে তোমাদের কাজ হচ্ছে এইখান থেকে বাছাই করে পড়া। তোমরা খাতায় তুলবো সবগুলাই, তবে পড়ার ক্ষেত্রে তুমি যেগুলা তোমার আর কি এমনিতেই মনে থাকে ছন্দ ছাড়াই, ওইগুলার জন্য ছন্দ ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। ছন্দের তো অভাব নাই। এক রয়্যাল গাইড নিয়ে একটু ঘাটাঘাটি করলেই দেখবা হাজার হাজার ছন্দ আছে। তবে ছন্দগুলা হইতে হবে রিলিভেন্ট টপিকের সাথে। তো যাই হোক, তো শুরু করি। এইখানে তো বোঝানোর কিছু নাই, জাস্ট লিখবো আর তুমি তুলবা। আর লেখা শেষ হইলে ওই যে পৃষ্ঠাটা আছে ছন্দের, ওইটা তোমার বইয়ের মধ্যেই আঠা দিয়ে লাগাই দিবা। পরবর্তীতে যে এক্সট্রা ইনফোগুলা পড়াবো সেগুলোর ক্ষেত্রেও সেম। এখানে তো বুঝাবুঝির কিছু নাই, যা লিখবো তা তুলবা, প্লাস ওই টপিকের সাইডে লাগাই দিবা, অতটুকুই। আর কনসেপচুয়াল ক্লাস তো আমরা করছি, বিগত 5টা ক্লাস শুধুমাত্র কনসেপ্টই পড়ছি এবং পুরা বই কভার করছি। তো দেখো, প্রথমে আমরা পড়ব করটিকার অস্থিসমূহ। করটিকার অস্থিসমূহ আমার এমনিতেই মনে থাকে, তো এই জন্য আমি মুখস্থ করি নাই আর ছন্দ। করটিকার মোট 6টি অস্থি থাকে। একটা হচ্ছে ফ্রন্টাল, সামনে থাকে; প্যারাইটাল, অক্সিপিটাল, এথময়েড, স্ফেনয়েড, টেম্পোরাল। তো এগুলোর জন্য একটা সুন্দর ছন্দ আছে। তো আমি টপিকের নামটা লিখি, করটিকার অস্থিসমূহ। করটিকার অস্থি, তো করটিকার অস্থি লিখলাম। তো ছন্দটা হচ্ছে স্টেপ অফ স্কাল। স্টেপ অফ স্কাল। স্কাল মানেই কিন্তু করটিকা। যেটা এই করটিকা সেটা স্কাল, সেটাই আমাদের মাথা খুলি। তো দেখো, স্টেপ এস দিয়ে মনে রাখবা স্ফেনয়েড, টি দিয়া টেম্পোরাল, ই দিয়া কি এথময়েড, পি দিয়া প্যারাইটাল, ও দিয়া অক্সিপিটাল, আর এফ দিয়া ফ্রন্টাল। অর্থাৎ করটিকার অস্থি মোট 6টা। ছন্দ হচ্ছে স্টেপ অফ স্কাল, স্কাল মানে অস্থি, এসতে স্ফেনয়েড, টিতে টেম্পোরাল, এথময়েড, প্যারাইটাল, অক্সিপিটাল, ফ্রন্টাল। বুঝতে পারছো? তো এটা তুলো। এরপরে আমরা বলবো করটিকার জোড়স্থি। জোড়স্থি মানে কি? জোড়ায় জোড়ায় থাকে যেগুলা, সেগুলার ছন্দ। অনেকে আর কি পেস লাগায় ফেলে। আমি এটা ছন্দ লাগে না, আমি এটাই ভিজুয়ালাইজ করে পড়তে পারি কোনটা কোনটা কি, মানে দুইটা থাকে, জোড়ায় জোড়ায় থাকে। তো ছন্দ যেহেতু বলছি সবগুলাই দিব, তো দিতেছি। আমি কিন্তু নিজেও সবগুলো শিখি নাই আর কি। তো এটা আগেই বলছি ব্যাখ্যা কেন শিখি নাই। দেখো, এরপরে করটিকার জোড়স্থি।
জোর মানে জোড়ায় জোড়ায় থাকে যে, করটিকার জোরস্থি। ছন্দ হচ্ছে পেটাল। পেটাল পেতে হচ্ছে প্যারাইটাল। এর আগের ছন্দে যেগুলা পড়ছি সেটাই, জাস্ট এখানে জোড়ায় জোড়ায় যেগুলো থাকে সেগুলা পড়তেছি। প্যারাইটাল। আর টাতে হচ্ছে টেম্পোরাল। এই প্যারাইটাল আর টেম্পোরাল অস্থি দুইটা দুইটা করে থাকে, অর্থাৎ জোড়ায় জোড়ায় থাকে। করটিকার জোড়স্থি পেটাল, পেতে হচ্ছে প্যারাইটাল, আর টাতে হচ্ছে টেম্পোরাল। তো এরপরে আসো আমরা একটু নিষ্ঠার বিশেষ নিয়ে খেলামেলা করি। এরপরে আমরা পড়ব কর্ণাস্থি। কর্ণাস্থি মানে হচ্ছে কানের যে অস্থিগুলা। তা আমরা কর্ণাস্থি পড়ছিলাম মেলিয়াস, ইনকাস, স্টেপিস। এর মধ্যে স্টেপিসটা ছিল মানবদের ক্ষুদ্রতম অস্থি। তো সেটাই আমরা ছন্দ দিয়ে মনে রাখবো। আর প্রত্যেকটা থেকে দুইটা করে, এক কানে একটা করে, আর দুই কান মিলে দুইটা করে। তো এটা হচ্ছে মিস, ছন্দটা হচ্ছে মিস। মিসতে হচ্ছে মেলিয়াস, আইতে হচ্ছে ইনকাস, আর এসতে স্টেপিস। কর্ণাস্থি মোট 6টি, এগুলো দুইটা দুইটা করে থাকে আর কি, দুইটা দুইটা করে, এক কানে একটা, দুই কানে দুইটা। তো কর্ণাস্থি, মেলিয়াস, ইনকাস, স্টেপিস, মিস। এরপরে আসো মুখমণ্ডলীয় অস্থিসমূহ। একটু তাড়াতাড়ি তুলবা। মুখমণ্ডলীয় অস্থিসমূহ অর্থাৎ এই দিকে থাকে যে চোয়াল, চোয়াল, নাকের অস্থি, এগুলো সবগুলা, ম্যাক্সিলা, ম্যান্ডিবল, ভোমার, প্যালেটাইন অস্থি, এগুলো এমনিতেই মনে থাকে, জাস্ট আমরা একটু মানে একত্রে মনে রাখবো। ছন্দ হচ্ছে ভেড়া পালিয়ে যায় না, মেমে করে। সাহসী ভেড়া, ভেড়া পালিয়ে যায় না, কি করে? মে মে করে। তো এটা এখান থেকে আমরা কি মনে রাখবো? ভেড়া থেকে মনে রাখবো ভোমার। ভোমার। পালিয়ে থেকে প্যালেটাইন। ভোমার থাকে কিন্তু একটা, আর প্যালেটাইন থাকে দুইটা। প্যালেট মানে তালুর অস্থি, এগুলো আমরা থিওরি ক্লাসে সবগুলোই পড়ছি কিন্তু। এরপরে যাইতে হচ্ছে জাইগোমেটিক। না তো অবশ্যই নাজাল থাকার কথা। নাজাল ইনফিরিয়র, নাতে আবার দুইটা দিছে, এটা হচ্ছে নাজাল প্লাস ইনফিরিয়র। লেখা কিছু করার নাই, ছন্দ মিললে মিলুক, না মিললে নাই। আমার কাছে যেগুলো আছে সেগুলাই। এটা মূলত আমি একটা উদ্ভাসের বই আছে আমার কাছে, ওইটা থেকে কাইটে নিছি, এটা আমি বইয়ে ফিট করব। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক, যেহেতু আমি সম্পূর্ণ অধ্যায়টা পড়াইতেছি আর কি। তো গেল না পর্যন্ত পড়ছি। পরে ম্যাথে কি? ম্যাথে হচ্ছে ম্যাক্সিলা, ম্যান্ডিবল। ম্যাক্সিলা অর্থাৎ কি? উপরের চল। ম্যাক্সিলার দুইটা অংশ কিন্তু, ম্যাথে হচ্ছে ম্যান্ডিবল একটা অংশ, নিচের চল। তো মুখমণ্ডলীয় অস্থিসমূহ আমরা পড়লাম। ছন্দ হচ্ছে ভেড়া পালিয়ে যায় না, মে মে করে। তো ভেড়াতে আমরা পড়বো ভোমার, পালিয়েতে প্যালেটাইন, তালুর অস্থি দুইটা থাকে। যাইতে হচ্ছে জাইগোমেটিক, নাতে হচ্ছে নেজাল, নাকের অস্থি দুইটা থাকে। নাকের যে মেইন যে অস্থিটা সেটা হচ্ছে নেজাল, এই পাশে একটা এই পাশে একটা, দুইটা থাকে। আর মেতে হচ্ছে ম্যাক্সিলা, ম্যাক্সিলা থাকে দুইটা, মানে একটা থাকে এরকম থাকে। তো এটা হচ্ছে ধরো এটা হচ্ছে আমাদের চোয়াল,
এটা হচ্ছে ম্যান্ডিবল আর এটা হচ্ছে ম্যাক্সিলা। ম্যাক্সিলাটা দুইটা খণ্ডে বিভক্ত থাকে আর কি। তো ম্যাথে ম্যাক্সিলা, ম্যাথে ম্যান্ডিবল, এই পর্যন্ত আমরা মুখমণ্ডলীয় অস্থিগুলো শিখে ফেললাম। আগে থেকে যদি বেসিকটা করা থাকে, মানে থিওরি ক্লাস করা থাকে, তখন এই ছন্দগুলা রিলেভেন্ট মনে হয়। বাট যখন তুমি একেবারে ছন্দ দিয়ে শুরু করে মুখস্থ করতে যাও, তখন এই সমস্যাটা হয় যে মনে থাকে না, বা তুমি বুঝতে পারো না, ভিজুয়ালাইজ করতে পারো না, পুরোপুরি মুখস্থের মতো হয়ে যায়। তা আমাদের প্রথমে চেষ্টা করতে হবে যে একটু কোন জায়গায় কোন স্থিতি আছে সেটা একটু ভিজুয়ালাইজ করার, একটু 3D অ্যানিমেশন দেখার। অ্যানিমেশন দেখে ক্লাস করতে বলতেছি না, জাস্ট ধারণা নেওয়ার জন্য আর কি। তো তারপর যদি ছন্দটা করো, তখন দেখবা খুব সহজে মনে থাকতেছে, না হলে ভুলে যাও। তো দেখো, মুখমণ্ডলীয় অস্থি পড়ছি, রেকর্ডিং চেক করতে বারে বারে, না হলে আবার ক্লাস করে ফেলি 1 ঘন্টা পরে দেখি যে রেকর্ডই হয় নাই, কষ্ট। তো দেখো, এই 1 পৃষ্ঠা আমরা পড়ে গেছি। পরবর্তীতে লাম্বার কশেরুকার বৈশিষ্ট্য কি? লাম্বার কশেরুকার বৈশিষ্ট্য। লাম্বার কশেরুকা কি, বৈশিষ্ট্যগুলো আমরা পড়ছি, জাস্ট একত্রে পড়বো। লাম্বার কশেরুকা কোনটা? লাম্বার মনে আছে অবশ্যই, পেটের দিক। আর কশেরুকা মানে হচ্ছে মেরুদণ্ডের অস্থিগুলা। তো দেখো, লাম্বার কশেরুকার অস্থি ছন্দ হচ্ছে ল্যাম্ব, LAMB। ছন্দগুলো যথেষ্ট রিলেভেন্ট আর কি, মানে টপিকের সাথে সামঞ্জস্যপূর্ণ। আলাদা কোনো ছন্দ না। অনেকগুলো ছন্দ ছিল, এক একটার জন্য আমার কাছে 3-4টা করে ছন্দ আছে। তবে সে ওইগুলোর মধ্যে সবচেয়ে যেটা আমার মনে হয়েছে ভালো, সেটাই আমি দিতেছি আর কি। তো এতে মনে রাখবো, লাম্বার এতে হচ্ছে অ্যাক্সেসরি প্রসেস, প্রসেস মানে কি? প্রলম্বিত অংশ অবশ্যই মনে আছে। কোনটা অ্যাক্সেসরি প্রসেস এটা আমরা পড়াইছি, এটা হচ্ছে ম্যামিলারি প্রসেস। ম্যামিলারি প্রসেস বিতে দুইটা জিনিস কোনটা, এটা হচ্ছে বিগ সেন্ট্রাম। সেন্ট্রাম তো চিনোই, সেটা বড় থাকে। আর আরেকটা মনে রাখবো, বিগ ভার্টিব্রাল ফোরামেন। ফোরামেন মানে গহ্বর। তো ল্যাম্বার কশেরুকার বৈশিষ্ট্য হচ্ছে ল্যাম্ব, এলতে ল্যাম্বার, এতে হচ্ছে অ্যাক্সেসরি প্রসেস, এমতে ম্যামিলারি প্রসেস, আর বিতে দুইটা জিনিস মনে রাখবো, একটা হচ্ছে বিগ সেন্ট্রাম, অর্থাৎ সেন্ট্রামটা অনেক বড় থাকে, আর বিগ ভার্টিব্রাল ফোরামেন, অর্থাৎ ভার্টিব্রাল ফোরামেনটা খুব বড় থাকে। এটা হচ্ছে লাম্বার কশেরুকার বৈশিষ্ট্য। এরপরে আমরা করব অ্যাটলাসের বৈশিষ্ট্য। তো অ্যাটলাসের বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমি একটা ইউটিউব ভিডিও দেখা খুবই সুন্দরভাবে ক্লাসেই কিন্তু মোটামুটি ছন্দ আকারে পড়ায় দিছি। তো ওইটা যদি করে থাকো, এই ছন্দটা দয়া করে নিও না, কারণ ওইটা ফার মোর বেটার, বুঝছো? তো ওইটা যদি কেউ খুঁজতে চাও, তাহলে আমি যেখানে মানে ওই প্র্যাকটিক্যাল অংশগুলো আছে, ওই সময় আর কি অ্যাটলাসের বৈশিষ্ট্যগুলো পড়ায় দিয়েছিলাম, আরো ভালো ছন্দ দিয়ে আর কি। তবে নিয়মের খাতিরে এখন তোমাকে দিতেই হবে, যেহেতু এটা ছন্দের ক্লাস। অ্যাটলাসের বৈশিষ্ট্য কি? অ্যাটলাস কি মনে আছে? যে প্রথম কশেরুকা, অ্যাটলাসের বৈশিষ্ট্য এটা কি ছিল? আংটির মতো ছিল, ফোরা, এটার মধ্যে স্পাইনাস প্রসেস ছিল না, তারপর দেয়া ছিল না, সেন্ট্রাম ছিল না। আমার এমনিতে মনে থাকতেছে, যদি যেহেতু পড়াইছি, একজন আরেকজনকে কোনো একটা কিছু পড়াইলে এটা খুব সহজে মনে থাকে, প্যারা নিয়ে মনে করতে হয় না। অ্যাটলাসের ছন্দই হচ্ছে অ্যাটলাস, টিএল ডেক সাথে পরে পরে এস, এতে মনে রাখবা আংটির মতো। এতে হচ্ছে আংটির মতো, টিতে হচ্ছে ট্রান্সভার্স, টিএলতে হচ্ছে টিতে ট্রান্সভার্স প্রসেস। ট্রান্সভার্স প্রসেস, এলতে হচ্ছে লং, অর্থাৎ ট্রান্সভার্স প্রসেসটা লম্বা থাকে, কিন্তু
কোনো স্পাইনাস প্রসেস থাকে না। এরপরে আর্টিকুলার ফ্যাসেট, এতে হচ্ছে আর্টিকুলার ফ্যাসেট থাকে। ফ্যাসেট মানে কি বলছিলাম, যুক্ত হওয়ার স্থান, আর্টিকুলার ফ্যাসেট। আর এসতে হচ্ছে সেন্ট্রাম ও স্পাইনাস প্রসেস অনুপস্থিত। কি সেন্ট্রাম, বাংলাতে লেখছে আর কি, আমি ইংরেজিতে লিখতেছি, ও স্পাইনাস প্রসেস অনুপস্থিত। সেন্ট্রাম ও স্পাইনাস প্রসেস অনুপস্থিত। অ্যাটলাসের বৈশিষ্ট্য হচ্ছে অ্যাটলাসি, এতে হচ্ছে আংটির মতো, টিতে ট্রান্সভার্স প্রসেস, আর এতে লব, অর্থাৎ ট্রান্সভার্স প্রসেসটি লম্বা। আর এতে হচ্ছে আর্টিকুলার ফ্যাসেট থাকে, ফ্যাসেট মানে যুক্ত অবস্থান, আর্টিকুলার কোনটা আমি বুঝাইছিলাম, কোনাকুনি থাকে যায়। আর এতে হচ্ছে সেন্ট্রাম ও স্পাইনাস প্রসেস থাকে না, এই জন্য এটা আংটির মতো, যেহেতু থাকে না তাই আংটির মতো। এটা আমরা থিওরি ক্লাসে পড়ছি। এটা দিয়ে অনেকে আর কি প্রপোজ করে আংটির মতো, যেহেতু মেডিকেলিয়ানরা আর কি। তো তোলা হইলে পরবর্তীতে যাই, এটা হচ্ছে কার্পাল অস্থিসমূহ। এই কার্পাল অস্থিসমূহের মানে ছন্দটা অনেক আগে থেকে প্রচলিত আর কি। আমি যে ক্লাসটা করছিলাম সেই ক্লাসেও এইটা দেওয়া আছে, তো আবার এখন থেকে বইয়ে দেওয়া আছে। সেটা হচ্ছে কার্পাল অস্থিসমূহ। এখন কার্পাল কোনগুলা? কার্পাল মানে আঙ্গুলের হাতের মধ্যে যে থাকে, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঙ্গেস। কার্পাল মানে হচ্ছে কবজির অস্থি, এটা হচ্ছে কার্পাল। আর পায়ের গুলারই মানে হচ্ছে টার্সাল, আমরা একটু পরেই পড়বো কার্পালের অস্থিসমূহ। এখানে কিন্তু আমরা কোনো বৈশিষ্ট্য পড়তেছি না, এখন আমরা পড়তেছি জাস্ট অস্থিসমূহের নাম। অনেকগুলো অস্থি ছিল কিন্তু এক এক সংখ্যায় থাকে, তো কোনটা কয়টা থাকে এটা আমরা আগেই পড়ছি, এখন জাস্ট নামগুলা পড়বো। তো দেখো ছন্দটা হচ্ছে she looks too pretty, try to catch her. She looks too pretty, try to catch her. মানে কি? সে দেখতে অনেক সুন্দর, মানে সুন্দর, তাকে ধরার চেষ্টা করো। মানে ধরার চেষ্টা তো এখানে কিন্তু একটু রূপক করতে বোঝানো হয়েছে আর কি, যে সে দেখতে অনেক সুন্দর, তাকে পটানোর চেষ্টা করো আর কি। তো দেখো এখানে কিভাবে মনে রাখবা, শীতে হচ্ছে স্ক্যাফয়েড, এটা একটু ছন্দ দিয়ে মনে রাখবে এগুলো। এইটা একটু অনেকগুলো তো মানে কার্পালের অস্থিসমূহ নরমালি মনে থাকে না আর কি। তো জাস্ট তোমাকে সৃজনশীল লিখতে দিবে না, এমসিকিউতে আসবে, 4টা অপশন দিবে, এর মধ্যে একটা থাকবে এগুলোর মধ্যে নিচের কোনটি কার্পাল অস্থি। তো তোমাকে জাস্ট এমসিকিউ থেকে বাছাই করতে হবে। তো এমসিকিউ এর 4টা অপশন থেকে যতটুকু মানে 4টা অপশন থেকে বাছাই করতে যতটুকু পড়া লাগে ততটুকুই করো, একেবারে ঠোঁটস্থ করতে হবে ব্যাপারটা এরকম না। তো শীতে স্ক্যাফয়েড, এসতে লুকসে লুনেট, স্ক্যাফয়েড লুনেট, আর টুতে হচ্ছে ট্রাইকুয়েটাল, স্ক্যাফয়েড লুনেট ট্রাইকুয়েটাল। পিটিতে হচ্ছে পিসিফর্ম, পিসিফর্ম। ট্রাইতে হচ্ছে ট্রাপেজিয়াম, টুতে হচ্ছে ট্রাপেজয়েড, ক্যাশতে হচ্ছে ক্যাপিটেট, আর হার্টতে হচ্ছে হ্যামেট। তো কার্পালের অস্থিসমূহের ছন্দ হচ্ছে she looks too pretty, try to catch her. শীতে হচ্ছে স্ক্যাফয়েড, লুকসতে লুনেট, টুতে ট্রাইকুয়েটাল, প্রিটিতে হচ্ছে পিসিফর্ম, ট্রাইতে ট্রাপেজিয়াম, টুতে ট্রাপেজয়েড, ক্যাশতে ক্যাপিটেট এবং হার্ট থেকে হচ্ছে হ্যামেট। যদি লেখাগুলা বুঝতে না পারো সমস্যা নাই, সবগুলাই বই আছে,
ওইখান থেকে একটু স্পেলিংটা দেখে নিও। তো এটা তোলা হইলে দেখো পরবর্তীতে কার্পাল গেল, মানে কার্পাল ছিল হাতে কবজির অস্থি। এখন আমরা বলবো টার্সাল। টার্সাল কি, অবশ্যই তোমাদের মনে থাকার কথা, সেটা হচ্ছে পায়ের গোড়ালির অস্থি। এখন আমরা বলবো টার্সাল অস্থি। টার্সাল অস্থি, এটার ছন্দ হচ্ছে কুনি তিনটি টার্সাল টেকাই কিনেছে। কুনি একটা ছেলে নামে জানি না, কুনি তিনটি টার্সাল টেকা দিয়ে কিনেছে, আর কি টেকাই কিনেছে। তিনটি টার্সাল টেকায় কিনেছে। কুনি তিনটি টার্সাল টেকায় কিনেছে। তো কুনিতে মনে রাখবা কুনিফর্ম, আর কুনিফর্ম কয়টা? তিনটা। কুনি তিনটি, অর্থাৎ কুনিফর্ম থাকে তিনটা। টার্সালতে টার্সালিক সেম, টেকাইতে টেতে হচ্ছে টেলাস। টেলাস আর কেতে হচ্ছে ক্যালকিনিয়াস। টেতে টেলাস, কেতে হচ্ছে ক্যালকিনিয়াস। কিনেছের কিতে হচ্ছে কিউবয়েড। কিউবয়েড আর নেতে হচ্ছে নেভিকুলার। অর্থাৎ টার্সাল মানে পায়ের গোড়ালির অস্থি, ছন্দ হচ্ছে কুনি তিনটি টার্সাল টেকায় কিনেছে। কুনিতে হচ্ছে কুনিফর্ম তিনটি, টার্সালতে টার্সালি, টেকাতে টেতে হচ্ছে টেলাস, কেতে কাতে হচ্ছে ক্যালকিনিয়াস, কিনেছে কিউতে হচ্ছে কিউবয়েড, আর নেতে হচ্ছে নেভিকুলার। তুলো মার্কারের কালিটা একটু শেষ, এই টাইমে যদি থাক দেখা যাইতো না, দেখা গেলেই হইল, নাকি কালি ভরবো না, থাক দেখা গেলে হইল। এটা হচ্ছে টার্সাল গেল। তারপর আমরা স্থিতিস্থাপক বা পিত্তন্তময় তরুণাস্থি বসতে কি, স্থিতিস্থাপক বা পিত্তন্তময় মানে কি বলবো, পিত তন্তুময় ইয়েলো ফাইবারস। এটা কিন্তু খুবই বেশি আসে এমসিকিউতে, এই যে অংশটা থেকে আর কি, মানে কোনটা শ্বেততন্তুময়, কোনটা হায়ালিন, কোনটা পিত্তন্তময়, কোনটা ক্যালসিফাইড, এটা আমি বলছি আগে পড়াইছিও। তবে এখানে একটা ছন্দ পাইলাম, সেটা হচ্ছে ত্রিপলি, বুয়েট ত্রিপলি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। পিডিবিতে চাকরি বাবা, সরকারি চাকরি, অনেকে জাস্ট সিএসসি পড়ে, তবে সিএসসির তুলনায় ত্রিপলিতে সরকারি চাকরি বেশি, পিডিবিতে প্রচুর দুর্নীতি করতে পারবো, অনেক সুযোগ আছে, একেবারে উঠা পড়তে পারবো যদি একবার ব্যবসা ধরতে পারো। তো ইতে হচ্ছে এপিগ্লোটিস। এপিগ্লোটিস কি সেটা থিওরি ক্লাসে পড়াইছি। আমার একটা ভুল হইতেছে, আমি এখানে আবার সবকিছু পড়াইতেছি, তো এখানে যদি আবার সবকিছু বুঝাই দিই তাহলে আমার থিওরি ক্লাসের মূল্য কি? তো এখন থেকে আমি সবগুলো বুঝাবো না আর কি, ওইখান থেকে বুঝাই নিই, মানে ওই ক্লাসগুলো যারা করছো তারা উপকৃত হবা, আর যারা শুধুমাত্র এটা করতেছ তারা কি হবে, তারা ওই ক্লাসগুলো করবা। এত বুঝাইতে পারবো না। এটা হচ্ছে ইউস্টেশিয়ান নালী। এতে হচ্ছে ইউস্টেশিয়ান নালী, ইউস্টেশিয়ান নালী। আর এটা হচ্ছে ইতে হচ্ছে এক্সটার্নাল ইয়ার, এক্সটার্নাল ইয়ার।
মানে কি বহিকর্ণ, বহিকর্ণ। আর যেটাই বহিকর্ণ সেটাই কি পিনা, বহিকর্ণ বা পিনা। তো দেখো স্থিতিস্থাপক বা পিত্তন্তময় তরুণাস্থি ত্রিপলি, ইতে হচ্ছে এপিগ্লোটিস বা উপজিহ্বা, ওইটা মজা করছিলাম আমি, সবকিছু আবার বুঝাবো আর কি। তো ইতে হচ্ছে এপিগ্লোটিস বা উপজিহ্বা। উপজিহ্বার কাজ ছিল কি, আমরা আমাদের শ্বাস, আমাদের খাওয়ার সময় শ্বাসনালীর মানে একবারে শুরুতে আটকায় দেওয়া। তাতে কি হয়, আমরা যখন খাই তখন আমাদের খাবারটা শুধুমাত্র এবং শুধুমাত্রই অন্ন নালীর মাধ্যমে প্রবেশ করে, শ্বাসনালীতে প্রবেশ করে না। ইতে হচ্ছে ইউস্টেশন নালী, নাক দিয়ে যায় ইউস্টেশন নালী। আর এই যে হচ্ছে এক্সটার্নাল এয়ার অর্থাৎ বহিকর্ণ বা পিনা। তুলো এটা। তো এই পৃষ্ঠা শেষ, মানে আমার কাছে ওই বই থেকে যেগুলা পাইছিলাম এইগুলা শেষ। তো এরপরে লাস্ট একটা ছন্দ আছে, সেটা আমি ভার্সিটি অ্যাডমিশন যে কোশ্চেন ব্যাংকটা আছে, প্রশ্ন ব্যাংক, সেটা থেকে পাইছি। ভার্সিটি কোশ্চেন ব্যাংক এটা কিনে ফেলো, এটা খুবই উপকারী আর কি। এটা থেকে আমরা এক্সট্রা ইনফো পড়বো একটু পরে। তো এখান থেকে একটা পাইলাম, সেটা হচ্ছে হায়ালিন, স্বচ্ছ বা হায়ালিন, স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি। এটার যে ছন্দ আছে সেটা হচ্ছে, এইখানে অনেক এক্সট্রা মানে অনেক এক্সট্রা জিনিস দেওয়া আছে যেগুলো বইয়ে দেওয়া নেই। ছন্দ হচ্ছে হায়, হায়। এই হায়, হায়ের পরে একটা আশ্চর্যবোধক চিহ্ন আছে। হায় ব্যাং ও হাঙরের, ব্যাং ও ব্যাং ও হাঙরের কঙ্কালের অস্থিও, ব্যাং ও হাঙরের কঙ্কালের অস্থিও, একটু ব্যাং ও হাঙরের কঙ্কালের অস্থিও শ্বাস প্রশ্বাস নেয়। এইটা আবার কেমন কথা, হার্ট দিয়ে আবার শ্বাস প্রশ্বাস নেয়? জাস্ট মনে রাখা স্বার্থে আর কি। তো হায়, ব্যাং ও হাঙরের কঙ্কালের অস্থিও শ্বাস প্রশ্বাস নেয়, খুবই চমৎকার একটা ব্যাপার। এইখান থেকে হাইকে কি, হায়ালিন, হায়ালিন মানে স্বচ্ছ তরুণাস্থি। ব্যাং ও হাঙরের, এইখান থেকে মনে রাখবা ব্যাং আর হাঙরের যে ভ্রূণ আছে, ব্যাং আর হাঙরের ভ্রূণ সেটাও স্বচ্ছ তরুণাস্থি। এটা কিন্তু আজমল স্যারের বইয়ে নাই, এটা বাইরের ইনফো, মানে আসার মতো একটা প্রশ্ন, মানে ইনফো। এটা একটু মনে রাখবা, বিশেষ স্পেশালি মনে রাখবা এটা। এরপরে ভ্রূণীয় কঙ্কাল, কঙ্কাল মানে হচ্ছে ভ্রূণীয় কঙ্কাল। ভ্রূণীয় কঙ্কাল স্পেশালি মেরুদণ্ডী, ব্র্যাকেটে মেরুদণ্ডী, মেরুদণ্ডী ভ্রূণীয় কঙ্কাল হায়ালিন। অস্থি, অস্থিও, অস্থিওতে মনে রাখবা অস্থি সন্ধিস্থল, অস্থি সন্ধিস্থল। স্বাস্থ্যে, স্বাস্থ্যে মনে রাখবা শ্বাসনালী। আর দন্ত সাথে মনে রাখবা ষড়যন্ত্র, ষড়যন্ত্র না সরি ষড়যন্ত্র। প্রশ্বাসে মনে রাখবা পরশুকার প্রান্তভাগ, পরশুকার প্রান্তভাগ। আর ন্যায়তে হচ্ছে নাক। অর্থাৎ স্বচ্ছ বা হায়ালিন, স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থির ছন্দ হচ্ছে হায়, ব্যাং ও হাঙরের কঙ্কালের অস্থিও শ্বাস প্রশ্বাস নেয়। অবাক করা বিষয়। তো হাইতে হায়ালিন, ব্যাং ও হাঙরের ভ্রূণীয় কঙ্কাল মানে সরি ভ্রূণ, কঙ্কাল মানে ভ্রূণীয় কঙ্কাল, মেরুদণ্ডী স্পেশালি। অস্থিও থেকে আমরা রাখবো অস্থি সন্ধিস্থল, দুইটা অস্থি সংযুক্ত হওয়ার স্থান। শ্বাস থেকে শ্বাসনালী, অন্তঃ থেকে ষড়যন্ত্র, প্রশ্বাস থেকে পরশুকার প্রান্তভাগ।
পরশুকা কোনগুলা? কোষ্ঠ, বুকের হাড্ডি, অর্থাৎ পরশুকা আর স্টার্নামের মধ্যে যে সংযোগ স্থলটা আছে সেটা পুরুরস্থে নির্মিত, আগে বুঝাইছিলাম। তো প্রশ্বাসে মনে রাখবা পরশুকার প্রান্ত ভাগ, আর ন্যায়তে হচ্ছে নাক। তো দেখি রেকর্ডিং হয়, হ্যাঁ। তো এর মাধ্যমে আমরা আমাদের যে ছন্দের অংশটুকু ছিল সেটা শেষ করলাম। বিভিন্ন বই ঘাটাঘাটি কইরা আমি এই কয়েকটা ছন্দই পাইছি, এবং এইগুলা মোর দেন ইনাফ, অর্থাৎ দরকারি ছন্দগুলো ছিল, আজ এরা কোনো ছন্দ ছিল না। এখন এখন আমরা পড়ব এই অধ্যায়ের যতগুলা এক্সট্রা ইনফো আছে, যেগুলা বিভিন্ন ভার্সিটিতে আসছে সেটা, অর্থাৎ চলন অঙ্গ চালনার অন্যান্য রাইটারের বইয়ের ইনফোগুলা যেগুলা আসার মতো সেগুলা পড়ব। সবাই তো অনেক এক্সট্রা ইনফোর বই বানায়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে মানে এক্সট্রা ইনফো ব্যতিক্রম পাইছে বই তুলে দিছে, কিন্তু ওইগুলো আসার মতো না আর কি। যেগুলো আসছে ওইগুলা বেশি বেশি আসবে, এবং আমরা ওইগুলাই পড়ব। তো দেখো শুরু করি। প্রথমে কিছু আকৃতি নিয়ে কথাবার্তা হবে। মার্কারের কালি কম, আশা করি দেখতে পারবা, দেখতে না পারলে আবার ক্লাস নিব, চিন্তা নেই। প্রথমে একটা প্রশ্ন নিতে পারে যে কোরটিকার অর্থাৎ মাথার কোন হাড্ডির সাথে পিটিউটারি গ্রন্থি সংযুক্ত থাকে? সেটা হচ্ছে স্ফেনয়েড। তো পিটিউটারি লেখা না, ওইটা পিটিউটারি গ্রন্থি থাকে স্ফেনয়েড, পিটিউটারি গ্রন্থি থাকে স্ফেনয়েড। আর এই স্ফেনয়েড এর আকৃতি অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে ডানার মতো। এগুলা বইয়ে নাই, বইয়ে কিন্তু পাবা না, মানে এই বইয়ে নাই, অন্য বইয়ে হয়তো আছে। তবে আমার কলেজের ইয়ার চেঞ্জে ওইগুলো প্রশ্ন আসছে বাইরের থেকে, মানে বাইরে থেকে বই ছাড়া, তো এগুলো আসে আর কি, আজ এরা না। তারপরে আমরা আকৃতি শিখবো, তুলে ফেলছো আশা করি। প্যারাইটাল, প্যারাইটাল হচ্ছে চারকোনা প্লেটের মতো। প্যারাইটাল চারকোনা প্লেটের মতো, অক্সিপিটাল খোলসের মতো। এটা আমার ইয়ার চেঞ্জে আসছে, পারছিলাম অবশ্য। অক্সিপিটাল খোলসের মতো, অক্সিপিটাল খোলসের মতো। এথময়েড ছিদ্রাল প্লেটের মতো, এথময়েড ছিদ্রাল প্লেটের মতো। এরপরে টেম্পোরাল, টেম্পোরালের আকৃতি নাই আমার কাছে আর কি, মানে আসে না। তবে মনে রাখতে হবে টেম্পোরালের চারটি অংশ। এরপরে ফ্রন্টাল, এখানে লিখি ফ্রন্টাল ঝিনুকের মতো। এখন তুমি আবার আমাকে জিজ্ঞেস করো না এটাকে কেন কোন হিসেবে চারকোনা প্লেটের মতো দেখতে, বিজ্ঞানীরা দেখছে এই জন্য দিছে, পরীক্ষায় আসে তুমি দিবা। এইগুলোর কোনো ব্যাখ্যা নাই কেন হইল আর কি। তুমি ব্যাখ্যা খুঁজতে গেলে আর কি বিজ্ঞানী হয়ে যাবা, হয় বিজ্ঞানী হবা না হয় পাগল হবা। তো আমাদের এখনো বিজ্ঞানী হওয়ার বয়স হয় নাই, পাগল হওয়ার বয়স হয় নাই। জাস্ট মনে রাখবা, পরীক্ষায় দিবা, শেষ। এমসিকিউ আসবে, সৃজনশীল আসবে না। তো ওইটা গেল। এরপরে আমরা পড়ছিলাম একটু আগে মিস, এখন মিস অর্থাৎ কি? মেলিয়াস, ইনকাস, স্টেপিস। এই মিসের আকৃতিগুলো আমরা এখন দেখব।
কালি শেষের দিকে আসলে এরকম আর কি একটু সমস্যা হয়। তো মিস মনে রাখবো ম্যালিয়াস। ম্যালিয়াস হচ্ছে হাতুড়ির মতো। ইনকাস, ইনকাস হচ্ছে নেহায়ের মতো। ঘোড়ার না, নেহায়ের মতো। নেহা একটু সার্চ দিয়ে নিও চ্যাট জিপিটিতে অথবা গুগলে। আমার এই মুহূর্তে ঠিক খেয়াল নাই নেহাইটা কি। আর একটু হাস্যকর স্টেপিস। স্টেপিস হচ্ছে ঘোড়ার জিনের পাদানির মতো, পা দানির মতো। পা দানি মধ্যে কিন্তু একটা হাইফেন আছে। অর্থাৎ মেলিয়াস হচ্ছে হাতুড়ির মতো, ইনকাস নেহাইয়ের মতো, স্টেপিস ঘোড়ার জিনের পা দানির মতো। তো ঘোড়ার জিনের পা দানি এগুলো তোমরা অনেকে চিনো, অনেকে চিনো না। তো আমিও নিজেও চিনি না। তো জাস্ট মনে রাখবা, অথবা কারো যদি আগ্রহ থাকে গুগল থেকে দেখে নিবা। এগুলো কমন জিনিস, যদিও আমি আর কি দেখার সময় পাই নাই। আগের ক্লাসটা করার পরে এটা আর কি মানে আপলোড মানে নিতেছে আর কি। এখন আমরা পড়বো হাইওয়েড অস্থি। হাইওয়েড অস্থি অস্থি গণনার বাইরে থাকে, তবে এটার একটা বৈশিষ্ট্য আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে হাইওয়েড অস্থি। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে জয়েন্টলেস, অর্থাৎ কোনো সন্ধি থাকে না। দ্বিতীয়টা একটু ডেঞ্জারাস, সেটা হচ্ছে ফাঁসি দিলে ভেঙে যায়। ফাঁসি দিলে ভেঙে যায়। এরকম অনেক সিমটমস আছে যেগুলো দেখে পোস্টমর্টেম রিপোর্ট দেওয়া হয়। মানে মানুষ কাটলে বা হাড্ডি গুলো চেক করলে বা অনেক কিছু চেক করলেই বোঝা যায় যে অ্যাকচুয়ালি মৃত্যুটা কিভাবে হয়েছে। তো ভুয়া অন্যভাবে মেরে তোমাকে যদি ফাঁসি মানে বলা হয় যে ফাঁসি নিছে, তখন এই হাইওয়েড অস্থিটা চেক করা হয়। যদি হাইওয়েড অস্থিটা ভাঙা না থাকে, তার মানে তুমি ভেসে গেছো আর কি, বুঝছো? তো যখন কাউকে মারবা, সরি মারার কথা না বলি, সহিংস হয়ে যাবো আর কি। সহিংসতা আমি পছন্দ করি না, মানে আমাকে সহিংসতা পছন্দ করে না, আমি করি আর কি। এরপরে এরপরে একটা বুঝতে হবে, সেটা হচ্ছে এন্ডোস্টিয়াম কি। এন্ডোস্টিয়ামের কাজ, এন্ডোস্টিয়াম কি আমি নিজে জানি না, জাস্ট মনে রাখো। এন্ডোস্টিয়াম হচ্ছে অস্থির অভ্যন্তরে। মেডুলারি, গহ্বরের আবরণ তৈরি করে। তো এন্ডোস্টিয়াম এমন একটা অঙ্গ যেটা অস্থির অভ্যন্তরে মেডুলারি গহ্বরের আবরণ তৈরি করে। তো এটা মেডুলারি গহ্বর কি এগুলা নিয়ে আমি রিসার্চ করি নাই, জাস্ট এক্সট্রা ইনফো মনে রাখা করার নেই। এরপরে উপরে লিখি, সেটা হচ্ছে ওসিফিকেশন। লেখলাম না, মুখ দিয়ে বলি, কালি যেহেতু একটু শেষ। ওসিফিকেশন মানে হচ্ছে দেহের অস্থি গঠনের প্রক্রিয়া। দেহের অস্থি গঠনের প্রক্রিয়াকে ওসিফিকেশন বলে। দেহের অস্থি গঠনের প্রক্রিয়াকে ওসিফিকেশন বলে। দেহের অস্থি গঠনের প্রক্রিয়াকে ওসিফিকেশন বলে। দেহের অস্থি গঠনের প্রক্রিয়াকে ওসিফিকেশন বলে।
দেহের অস্থি গঠনের প্রক্রিয়াকে ওসিফিকেশন বলে। এই ওসিফিকেশন দুই প্রকার, বুঝাই বলছি কেন আবার সেটা লিখে নাও। দুই প্রকার, এটা হচ্ছে ইন্ট্রা মেমব্রেনাস এন্ডোকন্ডাল, এটা হচ্ছে ইন্ট্রামেমব্রেনাস। আর এটা হচ্ছে এন্ড্রোকন্ডাল। ইন্ট্রামেমব্রেনাস অর্থাৎ মেমব্রেনের ভিতরে, আর এটা হচ্ছে এন্ড্রোকন্ডাল কন্ড্রিনের ভিতরে। একটা উৎপন্ন হয় মেমব্রেনের ভিতরে অর্থাৎ চামড়া মানে যে কোনো ঝিল্লির ভিতরে, আর একটা হচ্ছে এন্ড্রোকন্ডাল মানে তরুণাস্থির ভিতরে। তো দেখো এগুলা জাস্ট আরেকটা সংজ্ঞা, সেটা হচ্ছে মায়োজেনেসিস। মায়ো মানে কি? মায়ো মানে মাংসপেশি, আর বায়োলজিতে জেনেসিস মানে হচ্ছে কোনো প্রক্রিয়া বা কোনো কিছু উৎপন্নের প্রক্রিয়া। তার মানে মায়োজেনেসিস মানে কি? মাংসপেশি উৎপাদনের প্রক্রিয়াকে মায়োজেনেসিস বলে। সকল ক্ষেত্রে জেনেসিস মানে প্রক্রিয়া, তবে রক্তের ক্ষেত্রে পোয়েসিস মানে প্রক্রিয়া। এটা একটু মাথায় রেখো। সকল ক্ষেত্রে জেনেসিস মানে প্রক্রিয়া, আর রক্তের ক্ষেত্রে পোয়েসিস মানে প্রক্রিয়া। আর মায়ো বা সার্কো মানে হচ্ছে মাসেল, আমরা আগেই পড়াইছি। তো মায়োজেনেসিস পড়লাম। তো এখন আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে আমরা পড়ছিলাম এ ব্যান্ড, আই ব্যান্ড, আইসোট্রপিক ব্যান্ড, আই ব্যান্ড। তো আই ব্যান্ড তৈরি করে মায়োসিন। মায়োসিন একটা প্রোটিন বা ফিলামেন্ট। তো আই ব্যান্ড তৈরি করে মায়োসিন, আর এ ব্যান্ড অর্থাৎ অ্যানাইসোট্রপিক ব্যান্ড তৈরি করে অ্যাক্টিন। তো বইয়ে শুধুমাত্র আই ব্যান্ড আর এ ব্যান্ড নাম উল্লেখ করা আছে, কোনটা কি তৈরি করে সেটা দেওয়া নাই। তো এটা একটা এক্সট্রা ইনফো। তারপরে আসো যেটা শিখবো, নাম লিখবো আর বৈশিষ্ট্যগুলো মুখে বলবো, যেহেতু কালি কম। সার্টোরিয়াস। সার্টোরিয়াস সার্টোরিয়াস হচ্ছে মানব দেহের সর্ববৃহৎ পেশি। মানব দেহের সবচেয়ে বড় পেশি হচ্ছে সার্টোরিয়াস। মানব দেহের সবচেয়ে বড় পেশি হচ্ছে সার্টোরিয়াস। এরপরে চোখের সিলিয়ারি পেশি। সিলিয়ারি। মানব দেহের সর্বকনিষ্ঠ পেশি হচ্ছে চোখের সিলিয়ারি পেশি, অর্থাৎ মানুষের দেহের সবচেয়ে ছোট পেশি হচ্ছে চোখের সিলিয়ারি পেশি। মানুষের দেহের সবচেয়ে ছোট পেশি হচ্ছে চোখের সিলিয়ারি পেশি। মানুষের দেহের সবচেয়ে ছোট পেশি হচ্ছে চোখের সিলিয়ারি পেশি। এরপরে পড়বো নিতম্বের গ্লুটিয়াস। নিতম্বের নিতম্ব মানে হচ্ছে কোমরের দিক দিয়ে আর কি। নিতম্বের গ্লুটিয়াস মানব দেহের সবচেয়ে শক্তিশালী পেশি। মানব দেহের সবচেয়ে শক্তিশালী পেশি নিতম্বের গ্লুটিয়াস। মানব দেহের সবচেয়ে বড় পেশি ছিল সার্টোরিয়াস। মানব দেহের সবচেয়ে ছোট পেশি চোখের সিলিয়ারি পেশি, আর মানব দেহের সবচেয়ে শক্তিশালী পেশি নিতম্বের গ্লুটিয়াস। এরপরে মানব দেহে ঐচ্ছিক জোর পেশির সংখ্যা হচ্ছে 327টি, আর মানব দেহে ঐচ্ছিক বিজোড় পেশি হচ্ছে দুইটি। তো মানব দেহে ঐচ্ছিক জোর পেশি হচ্ছে 327টি, আর মানব দেহে ঐচ্ছিক বিজোড় পেশি হচ্ছে দুইটি। তো এরপরে আসো আমাদের ভার্সিটি অ্যাডমিশন কোশ্চেন ব্যাংকে কিছু এক্সট্রা ইনফো দেওয়া আছে, মানে এক্সট্রা বলতে যেগুলো আমরা কনফিউজিং ইনফো দেওয়া আছে সেগুলো বলবো। এগুলা আশা করি তুলছো নিচে বেরি। তো প্রথমে এই প্রশ্ন একটা আসছে যে পুচ্ছ দেশীয় কশেরুকার নাম কি? এটা আমরা পড়াইছি
কক্সিস, কিন্তু সমস্যা এটা না, সমস্যা হয়েছে অপশনগুলো দিছে সবগুলাই কক্সিস, শুধুমাত্র বানানটা পরিবর্তন করে দিছে। তো এখানে আমাদের অন্য অপশনগুলো বাছাই করার কোনো উপায় নাই, আমাদের মনে রাখতে হবে কক্সিস বানান হচ্ছে এরকম সিওসি সিওসি সিওয়াইএক্স। এই কক্সিস বানানটা আলাদা গুরুত্ব দিয়ে পড়ব। কক্সিস, এরপরে কোন এক্সট্রা ইনফো আছে, কোরটির, মনে রাখবা কোরটির সর্ববৃহৎ অস্থি হচ্ছে ম্যান্ডিবল। কোরটির সর্ববৃহৎ অস্থি হচ্ছে ম্যান্ডিবল। আমাদের যে কোরটি আছে অর্থাৎ পুরো মাথা, এই মাথার সবচেয়ে বড় অস্থিটা হচ্ছে আমাদের নিচের চোয়াল। লেখাই দিই, কোরটির সর্ববৃহৎ হচ্ছে ম্যান্ডিবল। কোরটির সর্ববৃহৎ অস্থি হচ্ছে ম্যান্ডিবল। এরপর ইনকাস মধ্যকর্ণের অংশ, এগুলো আমরা পড়াইছি। গ্রেনাড গহ্বর, এগুলো আমরা পড়াইছি। এর মধ্যে আরেকটা কথা মনে রাখবা, পিনার অপর নাম হচ্ছে পিনা, এটাকে আমরা অনেক সময় কর্ণ ছত্র বলা হয়। তো কর্ণ ছত্র যা আর পিনা তাই, কর্ণ ছত্র বা পিনা। তো এরপরে এগুলা সব পড়াইছে একটা। আচ্ছা, একটা হচ্ছে যে পেশি সংকোচনের জন্য অত্যাবশ্যকীয় আয়ন হচ্ছে ক্যালসিয়াম আয়ন। এইটা দেখে না, পেশি সংকোচনের জন্য অত্যাবশ্যকীয় আয়ন হচ্ছে ক্যালসিয়াম আয়ন। পেশি সংকোচনের জন্য অত্যাবশ্যকীয় আয়ন ক্যালসিয়াম আয়ন। এরপরে আর নাই, আমাদের ক্লাস শেষ। তো অনেক দীর্ঘ পড়াশোনার পরে মোট 6টা ক্লাসের মাধ্যমে পরিপূর্ণভাবে আমরা চলন ও অঙ্গ চালনা শেষ করলাম। যদি কেউ ক্লাসটা করে থাকো অবশ্যই আমাকে জানাবা, আর পরবর্তীতে কি ক্লাস লাগবে, মানে কোন অধ্যায়ের ক্লাস লাগবে সেটাও জানাবা। আর আজকে যেগুলো দিচ্ছি সেগুলো আজকেই পড়বা, রাত প্রায় 2টা বাজে। তবে আমার অনেক ভালো লাগতেছে যে একটা অধ্যায় শেষ করতে পারছি, আল্লাহ তৌফিক দান করুন। তো দেখো, আর কিছু নাই আমাদের করার, যা পড়াইছি ঠাডা মুখস্থ, কিছু করার নাই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য একটু দোয়া করো। আল্লাহ হাফেজ।